আর্চারিতার পক্ষ থেকে সকল বন্ধুদের আরও একবার আন্তরিক ধন্যবাদ জানাই, যারা আমাদের চ্যানেল দেখছেন এবং যারা দেখেননি তাদেরকেও বলছি আসুন আমাদের গল্পগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা আরও উৎসাহিত হতে পারি এবং আরও গল্পের ভাণ্ডার নিয়ে আপনাদের সামনে আসতে পারি। শুরু হচ্ছে ভুতুড়ে ঘড়ির দ্বিতীয় পর্ব। বাড়ি ফিরতে একটা শোরগোল উঠল। লাট্টু, কদম আর ছানু এসে দাদুকে একটু দেখে নিয়ে ছোট্ট ঠাকুমাকে খবর দিতে। ও ঠাকুমা, দাদুর হাতে ঘড়ি নেই, আবার হারিয়েছে। ঘড়ি হারায়নি, জটাদান্তিকে শোধন করতে দিয়ে এসেছেন, কিন্তু সে কথা স্বীকার করেন কি করে? বাড়ির সবাইকে এতকাল তিনি নিজেই বুঝিয়ে এসেছেন যে তিনি ঘোরতর নাস্তিক, তন্ত্র মন্ত্র ঈশ্বর কিছুই মানেন না। হারানচন্দ্র আমতা আমতা করে বললেন, হারায়নি, হারাবে কেন? তাহলে ঘড়ি কোথায়? কোথাও আছে, এখানে সেখানে। তুমি ঘড়ি হাতে দিবি রনি? ঘড়িটা আমি সারাতে দিয়েছি। সারাতে দিয়েছো? নতুন ঘড়ি যে? এই নতুন নয়, সত্যকে নতুন বলে গচিয়েছে, আসলে সে কে নেন, একটু গোলমাল করছিল। কার কাছে সারাতে দিলে? আমার এক বন্ধুর কাছে। বলেই হারানচন্দ্র একটা নিশ্চিন্তের শ্বাস ছাড়লেন। কথাটা খুব মিথ্যে বলা হলো না, শোধন করা মানে তো একরকম সারানোই। তবে বাসন নন্দিনীকে ঠকানো মুশকিল। চোখ বড় বড় করে হারানের দিকে খানিক কর রক্ত জল করা স্থির দৃষ্টিতে চেয়ে জিজ্ঞাসা করলেন, তোমার আবার ঘড়ির মিস্ত্রির বন্ধু কে আছে? সবাইকে তো চিনি। আছে আছে, সবাইকে তুমি চিনবে কি করে? বাসুমণি তর্ক করলেন না, আরো কিছুক্ষণ চেয়ে থেকে চাপা সরে বললেন, বুড়ো বয়স আর কত মিথ্যা কথা বলবে, সত্যি কথা বললেই তো হয়। ঘড়িটা আবার হারিয়েছ। আনকোড়া নতুন ঘড়িটা হারালে তার উপরে ছেলের বদনাম করে বলে বেড়াচ্ছে যে ঘড়িটা সেকেন্ড হ্যান্ড ছিল। ছি 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 ছি। হারানচন্দ্র মরমে মরে গেলেন, কিন্তু কিছুই করার নেই। কথাটা রাষ্ট্র হতে দেরি হলো না। সবাই জানলো হারানচন্দ্র আবার ঘড়ি হারিয়েছে। হারানচন্দ্র অবশ্য স্বীকার করলেন না, কেবল বলতে লাগলেন, ঠিক আছে, শাড়ি আনি আগে, তারপর দেখো। হারানচন্দ্রের মেজ ছেলে রজগুণহরের শখ হলো ফটোগ্রাফি। গোটা কয়েক ক্যামেরা আছে তার। দিন রাত ফটোগ্রাফি নিয়েই তার যত সব চিন্তা ভাবনা। গোটাগঞ্জে যাবতে মানুষের ছবি তার তোলা তার শখ। কুকুর, বাদর, বেড়াল, পাখি, ফড়িং, পোকামাকড়, বড় একটা বাদ নেই। প্রতিদিনই সে ছবি তুলছে। নিজেরই একটা ট্রাক রুম আছে, সেখানে ফিল্ম ডেভেলপ এবং প্রিন্টিং এর ব্যবস্থা আছে। নানা পত্রপত্রিকায় সে ছবি পাঠায়। বেশিরভাগই ছাপা হয় না। চাঁদের আলোয় কাশফুল, মেঘের মধ্যে রবীন্দ্রনাথের মুখ, সাপের ব্যাং ধরা, অপত্র সিংহ ইত্যাদি অনেক ছবি তুলে গঞ্জে বেশ বিখ্যাত হয়েছে রজগুণ। রজগুণের লাইকা ক্যামেরার শেষ 2-3টে শট বাকি ছিল, তাই আজ খুব ভোরে উঠে সে একটা কাকের ব্রেকফাস্টের ছবি তুলেছে। কাকটা তেতলা গাছের ছাদের রেলিংয়ে বসে এঁটো কাটা খুব খাচ্ছিল। বাবা ইজি চেয়ারে শুয়ে ঘুমাচ্ছে, হাতে ঘড়ি। এই ছবিটা তুলেও ফেললো সে। বাগানে একটা বোঝে বুঝে ছবি তুলতেই ফিল্ম শেষ হয়ে গেল। দুপুর নাগাদ ফিল্ম ডেভেলপ করার পর শেষ 3টে নেগেটিভ দেখে সে তো তাজ্জব হয়ে গেল। আশ্চর্য, এ কি 3টে ছবির একটা ওঠেনি, একদম সাদা। এরকম হওয়ার তো কথা নয়। কিন্তু আশ্চর্য যে 2 নম্বর ছবিটা, এটা তো বাবার ঘুমন্ত অবস্থার ছবি। এই ছবিতে আর সব সাদা হলো, ঘড়িটার ছবি কিন্তু ঠিকই তো উঠেছে। বেশ মনে আছে, বাবার বাঁ হাতখানা ছিল পেটের ওপর, ঘড়িটা স্পষ্ট দেখাচ্ছিল ভিউ বাই ফাইন্ডারে। ছবিতে ঘড়িটা উঠেছে মাঝামাঝি জায়গায়, কিন্তু বাবা তো বিলকুল গায়েব। রজগুণ ক্যামেরাটা ভালো করে পরীক্ষা করল, না কোনো গোলমাল নেই। রজগুণ বসে বসে কানটা কি হলো তা ভাবছে। এমন সময় বহুগুণ এসে হানা দিল। মেজদা, তোমার ঘড়িটা একটু দেবে? আমার ঘড়িটা সকাল থেকে গোলমাল করছে। রজগুণ অন্য মানুষ হয়ে বলল, টেবিলে আছে, নিয়ে যা। বহুগুণ ঘড়িটা নিয়ে একটু দেখেই চেঁচিয়ে ওঠে, আরে তোমারটা যে উল্টো চলছে, তার মানে
সকাল থেকে আমার ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরে যাচ্ছে। আমি ভাবলাম ঘড়িটা বোধহয় খারাপ হয়েছে, এখন দেখছি তোমারটাও তাই। রজগুণ ঘড়িটা হাতে নিয়ে দেখল, বাস্তবিক তাই। সেকেন্ডের কাঁটাটা উল্টো দিকে ঘুরে যাচ্ছে, মিনিটের কাঁটাটাও পাক খাচ্ছে উল্টো দিকে। দুই ভাইয়ের দিকে বোকার মতো চেয়ে থাকে। ভূতেদের নিয়ম হলো তারা দিনের বেলায় ঘুমোয় আর রাতের বেলায় জাগে। এই ব্যাপারে পেঁচা বা বাদুড়ের সঙ্গে তাদের বেশ মিল আছে। অনেকেই বলে থাকে যে ভূত মাছ ভাজা খেতে ভালোবাসে, কিন্তু সর্বশেষ গবেষণায় জানা গেছে ভূতেরা আসলে কোনো কঠিন বা তরল খাদ্য খেতে পারে না। তারা খায় বায়বীয় খাবার, যেমন বাতাস, গন্ধ, আলো, অন্ধকার ইত্যাদি। জটাতান্ত্রিকের পোষ্যভূত বাঞ্ছারা ঘুমোয় একটা মেটে হাড়ির মধ্যে। বেশি বায়নাক্কানি সন্ধ্যা হলে নিজেই উঠে পড়ে। জটাতান্ত্রিক সন্ধ্যা হতেই বাঞ্ছারামের উদ্দেশ্যে একটা হাঁক দেয়। ওরে বাঞ্ছা! হাড়ির ভেতর থেকে বাঞ্ছারা সৎ করে বেরিয়ে আসে। ভূতের রূপ নিয়েও নানা রকম মতভেদ আছে। কেউ বলে বুড়ো আঙুলের সাইজ, হাত পা নেই, শুধু মুন্ডু। কেউ বলে যার ভূত তার মতোই দেখতে হয়। অনেকের মতে ভূত খুব রোগা, কালো, তাদের পায়ের পাতা থাকে উল্টো দিকে। বাঞ্ছারামের চেহারা কিরকম তা আমরা জানি না, কারণ একমাত্র জটায়ুতান্ত্রিক ছাড়া আর কেউ তাকে চোখে দেখেনি। জটাই নিজে কখনো কাউকে বলেননি যে বাঞ্ছারাম কিরকম দেখতে। সন্ধে লাগতে না লাগতেই মেলা বুড়ো বুড়ি তাদের নাতিপুত্রা জড়ো হয়েছে জটায়ের আস্তানায়। এই সময় জটায় বিস্তর রোগীকে ওষুধ দেন, ভবিষ্যৎ বলেন, হারানো জিনিসের হদিশ বাতলান, ধর্মকথা বলেন। সবাই রোজ বাঞ্ছারামের চেহারা দেখবার চেষ্টা করেন, কিন্তু পাপিতাপিতের চোখ তাই দেখতে পান না। কিন্তু জটায়ুতান্ত্রিক পান। এমন ভাবে শূন্যের দিকে তাকিয়ে কথা বলেন যেন একেবারে জলজান্ত দেখতে পাচ্ছেন। জটায়ুতান্ত্রিকের বাঞ্ছারামের দিকে চেয়ে একটা ধমক দিল। বলে হারানের সে চুড়িয়া ঘড়িটা হদিশ করলি? বাঞ্ছারামের জবাব শোনা যায় না, কিন্তু সবাই বুঝতে পারে যে সে আছে। কদিন হলো এই তল্লাটে নিত্যদাস নামে এক বৈষ্ণব এসে ঘাঁটি গেড়েছে। বয়স বেশি নয়, বড্ড জ্বালাচ্ছে। জটায়ুতান্ত্রিক বৈষ্ণবদের মোটেই সহ্য করতে পারে না। তুলসীর মালা, তিলক, কোলকুজো, বিনয়ী ভাব, অমায়িক হাসি, মিঠি মিঠি কথা, এসব তার ভারী মেয়েলিপনা বলে মনে হয়। হ্যাঁ, পুরুষের সাধনা বললে বলতে হয় তন্তকে। সবের উপর বসে মাঝরাতে সাধনা, ভূত পেদ নিয়ে কারবার, করদিতে কারণ পান। বৈষ্ণবদের দুর্বল কলচে এসব সহ্যই করতে পারবে না। কিন্তু নিত্যদাস লোকটা অতি ঘোরেল। সকালবেলাতে সে মাধু করিতে বেরোয়, অর্থাৎ সোজা কথায় ভিক্ষে। ভিক্ষে জিনিসটা দু চোখে দেখতে পারে না জটায়ুতান্ত্রিক। যাতায়াতের পথে নিত্য আজকাল রোজই জটায়ুতান্ত্রিকের আস্তানায় হানা দেয়। মিহিসুরে বলে, জয় নিতাই, জয় রাধা মাধব, জয় মহাপ্রভু। জটায়ুতান্ত্রিকও জলদ গম্ভীর হুঙ্কার দিয়ে ওঠেন। জয় কালী, জয় শিব শম্ভ বম বম। এই হুঙ্কারে বহু মানুষ ভিড়মি খেয়েছে, কিন্তু নিত্যদাসে পাত্ত নয়। বিনয়ে গলে পড়ে কান এটো করে হেসে হেসে জোরহাত করে সে রোজ বলে, কৃষ্ণের দয়া হোক, রাধারানীর দয়া হোক, মহাপ্রভু দয়া হোক। রাধার কালে কি আলাদা রে মন, প্রভু কৃষ্ণ যে সেই না শিব। পেন নাম হয় প্রভু, একটু চা প্রসাদ হবে নাকি ঠাকুর? জটাই লোকটাকে দেখতে পারে না বটে, কে তাড়াতেও পারে না। নিত্যদাসের ধূর্ত চোখ দেখেই বোঝেন হেটোমেটো লোক নয়, এলেম আছে, লোক চড়িয়ে খায়। জটাই তার বেজায় মুখে বললেন, হবে যা, বসে যাও। চা খেতে খেতে রোজই দুজনের কিছু কথাবার্তা হয়। বলে ওহে বৈষ্ণব, আর কদ্দূর? অনেক দূর বাবা, এখনো অনেক দূর। রাধারানীর মায়া যে কলের মধ্যে ফেলে রেখেছেন, সেখানকার বন্ধন কি সহজে কাটে প্রভু? তৈরি লোক দেখছি, বলি ভিক্ষে শিক্ষে জুটছে কেমন? কি প্রভু দয়া, জোটে কিছু। তাই এদিকে ডেরা করবে নাকি? রাধারানী নিচ্ছে প্রভু।
জটায়ুতান্ত্রিক বোঝেন যে নিত্যদাস এই যে রোজ এসে তার ডেরায় হানা দেয়, এর পেছনে কোনো মতলব আছে। কিন্তু কি মতলব তা জটায়ু অনেক ভেবে বের করতে পারেননি। হারান ঘড়িটা রেখে গেছে। জটায়ুতান্ত্রিক একটু নেড়ে ছেড়ে দেখলেন ঘড়িটা একটু অদ্ভুত রকমের। ঠিক এইরকম ঘড়ি তিনি আগে আর দেখেননি। পৃথিবীতে যে আজকাল কত রকম কল চালু হয়েছে। ছোট্ট একটা নোটবইয়ের আকারের যন্ত্র বেরিয়েছে, ক্যালকুলেটর। তাই দিয়ে চোখের পলকে বড় বড় সব আঁক কষে ফেলা যায়। এমন আর কত কি। হারানের ঘড়িটা 24টা ঘর আছে, ঘন্টার মিনিটের কাঁটা তো আছেই। তার ছাড়া ডায়ালের উপর আরো 3টে ছোট ছোট ডায়াল, এবং সেখানে 2টো করে কাঁটা ঘুরে যাচ্ছে। জটায়ু আরো নির্দিষ্টভাবে লক্ষ্য করে দেখতে পেলেন গোটা ডায়ালটার ঝাঁঝরির মতো ছিদ্র রয়েছে, কিন্তু এত সূক্ষ্ম যে খালি চোখে ভালো করে বোঝাই যায় না। ঘড়িটা যখন খুব নির্দিষ্ট মনে দেখছেন, তখন খুব কাছ থেকে কে যেন বলে উঠল, জটায়ু চমকে উঠলেন, হাঁক দিলেন। কে রে? কিন্তু ধারে কাছে কেউ নেই। দিনের আলোয় চারিদিকে ফটফট করছে। জটায়ু বেকুবের মতো চারিদিকে তাকাতে লাগলেন। জয় রাধে, জয় নিতাই, জয় রাধা গোবিন্দ। আরে ভালো আছেন তো প্রভু? বলতে বলতে নিত্যদাস এসে হাজির, মুখে বিগলিত হাসি। জটায়ুতান্ত্রিক এমন ভড়কে গেছেন যে জয়কালী বলে হাঁক মারতে পর্যন্ত ভুলে গেছেন। মাথা চুলকোতে চুলকোতে মনের ভুলে বলে ফেললেন, জয় নিতাই, ভালো আছো তো নিত্যদাস? নিত্যদাস তান্ত্রিকের মুখে জয়ন্তা শুনে চোখের পলক ফেলতে পর্যন্ত ভুলে গেছেন। হতভম্বের মতো কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ 2 হাত তুলে নাচতে নাচতে বলতে লাগলেন, ভূতের মুখে রাম নাম, ভূতের মুখে রাম নাম, জয় নিত্যানন্দ, জয় রাধা গোবিন্দ জয়। কিন্তু এই সময় ভারী বেসুরো করে কি যেন খুব কাছ থেকে ধমকস্বরে বলে ওঠে, কি বলছেন প্রভু? বলে নিত্যদাস জটায়ুর দিকে তাকায়। জটায়ু চারিদিকে তাকাতে তাকায় মাথা টেনে বললেন, না, কিন্তু কেউ কিছু বলছে। কি বলছে প্রভু? বড় বিচিত্র ভাষা। আচম্বিতে আবার সে অশরীর শব্দ সুরে শোনা গেল। নিত্যদাস একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, জয় কালী, জয় কালী। জটায়ু তার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে একটু দুর্বল গলায় বললেন, কালীর নাম নিলে তাহলে? নিত্যদাস অভিমানী চোখে জটায়ুর দিকে চেয়ে থেকে বললেন, আমার সঙ্গে চলো না কেন প্রভু? সবই বুঝতে পেরেছি, একটু পায়ের ধুলো দিন প্রভু। আপনার বাঞ্ছারাম ভূতকে এতকাল বিশ্বাস করিনি। ভাবতাম প্রভু বুঝি গুল দিচ্ছেন, আজ প্রমাণ পেলাম। বাঞ্ছারাম? বলে জটায়ু একটু ভাবিত হয়ে পড়লেন। তারপর হতাশ গলায় বললেন, তাই হবে। প্রভুর কি মহিমা! বলে নিত্যদাস কিছুক্ষণ তৎগতভাবে চোখ বুজে বললেন, প্রভুর মহিমায় ভূতের মুখে পর্যন্ত রাম নাম শোনা গেল। জটায়ু একটু চমকে উঠে বললেন, বলেছে নাকি? চলো না কেন প্রভু? সকর্ণে শুনেছি বাঞ্ছারাম বলছি, রাম রাহা, রাম রাহা। তাই বটে, কিন্তু প্রভু রামের সঙ্গে ওই রাহা কথাটি ঠিক বুঝতে পারলাম না। আর ওই খুচ খুচ খ্রাচ খ্রাচ শব্দগুলোরই বা মানে কি? ভুতুরে ভাষা নাকি? জটায়ু কাজ মুখে বললেন, তাই হবে বোধ হয়। এই সময় হঠাৎ দুজনকে চমকে দিয়ে একটা মেয়ে খিলখিল করে হেসে উঠলেন। তারপর ভারী সুরের গলায় বলতে লাগলেন, রে ডাকালি রাম রাহা বুপ বুপ। নিত্যদাস চোখ বড় বড় করে জটায়ুর দিকে চেয়ে বললেন, এটি কি প্রভু? বাঞ্ছা সীতা নয় তো? বাঞ্ছা সীতা? জটায়ু শুকনো মুখে বললেন, সে আবার কি? কেন বাঞ্ছারামের বউ? ভূতের মুখে সব শুনলেও প্রাণ ঠান্ডা হয়। বলল রাধা কালী, রাম ভূত। জটায়ু যে বেখেয়ালে ছিল বলে উঠলেন,
জয় রাধে জয় রাধে। নিত্যদাস মাথা নেড়ে বললেন, ও নাম নেবেন না প্রভু, বৈষ্ণব ধর্ম কোনো ধর্মই নয়। আজ বুঝলাম তন্ত্র সাধনাই হলো আসল সাধনা। জয় কালী, জয় শিব শম্ভ। ছলো ছলো চোখে নিত্যদাস ষষ্ঠাঙ্গী জটায় তান্ত্রিকের পায়ের উপর পড়ে পায়ের ধুলো নিয়ে মাথায় আর জিভে ঠেকালো। তারপর মনের ভুলে চা না খেয়েই বিদেয় হলো। দুপুরবেলায় ছানু আর কদম আর লাটুর মিটিং বসলো। দাদুর হারানগরী নিয়ে তারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত। লাট্টু অসম্ভব দাদু ভক্ত। সে বলল, ঘড়িটার জন্য দাদুকে ঠাকুমার কাছে অপমানিত হতে হচ্ছে, এটা আমি সহ্য করতে পারছি না। ঘড়িটা খুঁজে বার করতেই হবে। ছানু আর কদম একটু ঠাকুমা ঘেঁষা। ছানু ঠোঁট উল্টে বলল, খুঁজে বের করে কি লাভ, দাদু তো সে আবার হারাবে। কদম মাথা নেড়ে বলল, খুঁজে বের করতে পারলে ঘড়িটা দাদুকে ফেরত দেওয়া হবে না, ঠাকুমার কাছে থাকবে। দাদুর দরকার মতো ঠাকুমার কাছ থেকে ওটা বেজেছে জেনে নেবে। লাট্টু বলল, দাদুকে আর ইচ্ছে করে হারায়, তাছাড়া এবার হয়তো তো ঠিকই বলেছে, ঘড়িটা হারায়নি, সারাতেই দেওয়া হয়েছে। ছানু বলল, মোটেই না, ঠাকুমার ভয়ে দাদু ওসব বানিয়ে বলছি। মনে নেই এর আগের বার দাদু বলছিল ঘড়িটা চুরি যায়নি, চুরি গেছে রেডিওটা। কদম সায় দিয়ে বলল, ঠিক কথা, ঘড়ির ব্যাপারে দাদু সত্যি কথা কমই বলে। আমার মনে আছে গত বছর নীল ডায়েরি যে ঘড়িটা হারালো, দাদু বলেছিল সেটা নাকি চিলে ছ মেরে নিয়ে গেছে। আমরা বাচ্চা মানুষও জানি যে চিলে ঘড়ি নেয় না। লাট্টু একটু রেগে গিয়ে বলল, দাদু মোটেই মিথ্যা বলেনি। জয়গোপালের দোকান থেকে গরম জিলেপি নিয়ে আসছিল দাদু, চিলটা ছ মারে। দাদু জিলেপির ঠোঙা বাজাতে হাত চাপা দেয়, চিলটা ঠোঙার বদলে হাত থেকে ঘড়িটা ভুল করে নিয়ে যায়। ভেলভেটের ব্যান্ড ছিল, তাই নিতে পেরেছে। কদম বলল, গুল, চিলে ঘড়ি নিলে দাদুর কবজিতে আঁচাটের দাগ থাকতো। ছানু বলল, সাদা দাইলে যে ঘড়িটা তার আগে হারিয়েছিল সেটা কিছুতেই মেডিসিন ভ্যানিশ করে দেয়নি। মেডিসিন কিন্তু ভ্যানিশ করলে তা ফেরত দিয়ে আনি। লাট্টু বলে, তোরা সব সময় দাদুর দোষ দেখিস। দাদুর দোষটা কি? বাজারের পথে লোকটা ম্যাজিক দেখাচ্ছে, নানা রকম জিনিস হামাল দৃষ্টিতে গুঁড়ো করে ফের টুপি থেকে আস্তে আস্তে বের করছিল। দাদু তার ঘড়িটা দেয়, পেনশন যখন হামাল দৃষ্টে সব গুঁড়ো করে টুপিটার মোড়াঙ্গনা ঢুলতে যাচ্ছে, ঠিক সেই সময় বাজারের কয়েকটা দুষ্টু ছিলে শিবের ছাড় বিশ্বেশ্বরকে খেপিয়ে দিল। বিশ্বেশ্বরের তারা খেয়ে সব লোকজন চো চো দৌড়ালো। সেই ম্যাজিশিয়ান কোথায় উদয় হলো কে বলবে? দাদু যে কোডক করে পান নিয়ে ফিরতে পেরেছিল, এই ঢের পানের চেয়ে কি ঘড়ি বেশি? কদম হো হো করে মাথা নেড়ে বলল, তুই বড্ড দাদুর দিকে টানিস। কালো ডাইলের ঘড়িটা তাহলে আমাদের গরু ধবলি খেয়েছে। দাদু বলেছিল জামনা মাখতে গিয়ে ঘড়িটা জামনার সঙ্গে মিশে যায়, আর ধবলি সেটা জামনার সঙ্গে খেয়ে নিয়েছে বলেছিল তো। তাতে দোষটা কি হলো? লাট্টু বুক চিতিয়ে প্রশ্ন করে, ধবলি যদি গিলেই থাকে তবে পরদিন আর গোবর খেটে ঘড়িটা আমরা পেলাম না কেন? ঘড়িটা হয়তো হজম করে ফেলেছে। ঘড়িও কখনো হজম হয়? মোটেই জান্নার সঙ্গে ঘড়ি মিশে যায়নি। লাট্টু বিষণ্ণ হয়ে বলল, আচ্ছা আচ্ছা, অত পুরনো কথার কাজ কি? এই ঘড়িটা নিয়ে মিটিং ডাকা হয়েছে, এই নিয়েই কথা হোক, কথা হোক, কথা হোক, কথা হোক। লাট্টু বলল, ঘড়িটা আমরা খুঁজবো। প্রথমে আমরা দাদুর কাছে গিয়ে নানা রকম প্রশ্ন করে জেনে নেবো ঠিক কি কি সকালবেলায় ঘটেছে। কদম বলল, কি লাভ, দাদু তো সব সত্যি কথা বলবে না। ছানু বলল, শুধু তাই নয়, দাদু অনেক কিছু বানিয়ে বলে আমাদের কাছে, আরো জটিল করে তুলবে। লাট্টুর চোখ কটপট করে তাকিয়ে বলে, তাহলে তোমরা বলতে চাও যে আমাদের দাদু একজন মিথ্যেবাদী? ছানু বলে, মোটেই নয়। কদম বলে, আমরা বলতে চাই দাদু ঘড়ি হারানোর ব্যাপার ছাড়া অন্য সব বিষয়েই সত্যবাদী। ছানু যোগ করে বলে, ও শুধু ঘড়ি নয়, দাদু আরো কিছু কিছু জিনিস হারান, যেমন চটি জুতো, বাঁধানো দাঁত, চশমা, লাঠি, পয়সা ইত্যাদি। লাট্টু বাধা দিয়ে বলল, অন্য সব কথা থাক, আমরা শুধু একটা বিষয়ে আজ আলোচনা করব।
এইভাবে অনেক তর্ক বিতর্কের পর একটা কাগজে কয়েকটা প্রশ্ন লেখা হলো। দাদুকে এই প্রশ্ন করা হবে, কিন্তু এমনভাবে করতে হবে যাতে দাদু বুঝতে না পারেন যে তাদের জেরা করা হচ্ছে। লাট্টু পরামর্শ দিল, মাথার চুল করলে দাদু খুব আরাম পায়, অতএব আমি যখন দাদুকে জেরা করব তখন কদম তার মাথা চুল করবে, আর ছানু তুই দাদুর পায়ে আঙুলগুলো টেনে দিবি। এসব পরামর্শ শেষে তারা 3 ভাই বোন উঠল। দিবানিদ্রার পর হারানচন্দ্র বিষণ্ণ মুখে দোতলায় বারান্দায় ইজি চেয়ারে পেতে বসেছিল। মনটা খুবই খারাপ। তাকে এই বাড়িতে কেউ বিশ্বাস করে না। তাছাড়া তিনি কোশপিনকালে ভূত প্রেত ঈশ্বর কিছুই মানেননি। কিন্তু এখন ঠেকায় পড়ে সব কিছুকেই স্বীকার করতে হচ্ছে। এটাকে তিনি একটা হেরে যায় বলে মনে করেন। ভূতকে যদি মানেন তবে ঈশ্বরকে মানতে দেরি হবে না। ওই যে কি একটা কথা আছে না, ইফ উইন্টার কামস ক্যান ব্রিং বিভার বিহাইন্ড। খুব আনমনে বসেছিলেন হারানচন্দ্র। হঠাৎ 3 নাতি নাতনি এসে হাসি হাসি মুখে 3 জনে দাঁড়ালেন। দাদু তোমার মাথা চুলকে দেবো? দাদু তোমার পায়ের আঙুল টেনে দিই। 3 জনই বিচ্ছু, তার মাথা, লাট্টু তার ন্যাওটা। হারানচন্দ্র একটু সন্দেহের চোখে ওদের মুখের দিকে চেয়ে বললেন, তা দিয়ে কদম আর ছানু দাদুর সেবায় লেগে গেল। হারানচন্দ্র ভারী আরাম পেয়ে চোখ বুজে ফেললেন। ঘুম ঘুম ভাব। লাট্টু খুব মিঠে গলায় ডাকলো, দাদু আজ সকালে তুমি কি উত্তর দিকে বেড়াতে গিয়েছিলে? উত্তর দিক তা হবে বোধহয়। ঠিক করে বলো। আরে কেন রে, দিক দিয়ে কি করবি? আমাদের একটা বাজি হয়েছে, বলো না। হ্যাঁ, উত্তর দিকে। বেড়ানোর সময় তোমার সঙ্গে কারো দেখা হয়েছিল? হয়েছিল বোধহয়। বলো না। বড্ড জ্বালাচ্ছিস, এখন যা। ছানু বলল, তাহলে কিন্তু পায়ের আঙুলটি টানবো না। কদম বলল, আমিও মাথা চুলকাবো না। দাদু 3 জনকে আবার একবার দেখে বললেন, এই মতলব খানা কি তোদের বলতো? হ্যাঁ, আগে বলো। লাট্টু বলে, হয়েছিল দেখা। কার সঙ্গে? অনেকের সঙ্গে, সবকে মনে থাকে রে। মনে করে বলো না। মাথা চুলকানো আর পায়ের আঙুল টানার আরামে চোখ বুজে হারানচন্দ্র বললেন, যে একটা বীরের লোকের সঙ্গে দেখা হয়েছিল। সে আমাকে জিজ্ঞেস করলো কটা বাজে। তা আমি একটু লক্ষ্য করে দেখলাম লোকটার মাথায় 2টো শিং আছে। কদম বলল, এটা একদম চলবে না দাদু, গুল। হারানচন্দ্র হার না মেনে বললেন, হ্যাঁ, আর একটা ঢেঙা লোকের সঙ্গে দেখা হয়েছিল। সে ও সময় জানতে চায়। তা দেখলাম এই লোকটার হাতে চেটো আর পায়ের পাতা অবিকল বাঘে থাবার মতো। ছানু আঙুল টানা বন্ধ করে বলল, ভালো হচ্ছে না কিন্তু দাদু, আমি কিন্তু ভয় পাচ্ছি। লাট্টু হতাশ হয়ে বললেন, এরকম করলে তদন্ত এগোবে কি করে বলো? হারানচন্দ্র অবাক হয়ে বললেন, এই কিসের তদন্ত রে? ছানু বোকার মুক্ত বলে ফেলল, বা তোমার ঘড়িটা চুরি গেছে না, আমরা সেটা খুঁজতে বেরোবছি। লাড্ডু ছানুর মাথায় একটা গাঁটটা মেরে বলল, বললি কেন? তদন্তের কথা তুই তো বলে ফেললি। ছানু মাথায় হাত বোলাতে বোলাতে কাঁদো কাঁদো হয়ে বলল, বুঝেছি, তোরা ধরে নিয়েছিস যে ঘড়িটা চুরি গেছে, কিন্তু বাস্তবিক তা নয়। ঘড়িটা এক জায়গায় আছে, খুব ভালোই আছে। সেটা ফেরত পাওয়া যাবে, চিন্তা নেই। লাট্টু বলল, কোথায় আছে সেটা আমরা জানতে চাই। ঘড়ির ব্যাপারে তোমার যে বদনাম হয়ে যাচ্ছে তার আমরা সহ্য করতে পারবো না। কাকে দিয়েছো বলো না। হারানচন্দ্র জোটের কথাটা বলতে চান না। বললে, কোথাকার চল কোথায় যাবে কে বলতে পারে। তিনি ভূত ভগবান তন্ত্রমন্ত্র কিছুই মানেন না। এই দুষ্টু নাতি নাতনিরা যদি জানতে পারে যে তার ঘড়িতে ভূত ভর করেছে এবং সেটা শোধন করতে জোটাইকে দিয়েছে, তবে এরা খেপিয়ে মারবে। তিনি একটু চিন্তা করে লাটুর দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, বলতেই হবে। হ্যাঁ, বলতেই হবে। রাস্তায় হঠাৎ গর্ডন সাহেবের সঙ্গে দেখা হয়ে গেল। আরে গর্ডন তো যন্ত্রপাতি নিয়ে থাকে সারাদিন। ঘড়িটা একটু ফাস্ট যাচ্ছিল বলে তাকে দেখালাম। গর্ডন বললো সারিয়ে দেবে, তাই তাকে দিয়েছি সারাতে। গর্ডন সাহেবের উল্লেখে 3 ভাই বোনের মুখ শুকিয়ে গেল। গর্ডন সাহেবকে ভয় পায় না এমন লোক এই অঞ্চলে কমই আছে, বিশেষ করে বাচ্চারা। তা বলে গর্ডন যে লোক খারাপ তা নয়,
বয়স প্রায় হারানচন্দ্রের মতোই হবে। ধপধপে সাদা দাড়ি, ধপধপে সাদা গায়ের রং, খাঁটি শাহী। সেই ইংরেজ আমল থেকে এখানে আছে। তার বাপ মাও এখানেই ছিল। মরার পর তাদের এখানকার কবরখানায় কবর দেওয়া হয়েছে। গর্ডন আর দেশে ফিরে যায়নি। তার বাপের বিরাট ব্যবসা ছিল কলকাতায়। ছেলের জন্য বিশাল একখানা বাড়ি, প্রচুর টাকা, কোম্পানির শেয়ার রেখে গেছেন। তাতেই গর্ডনের ভালোই চলে যায়। থাকার মধ্যে আছে একটা বুড়ি পিসি, ভারী খিটখিটে আর ঝগড়ুটে বলে বুড়িকে সবাই ভয় পায়। গর্ডন সাহেবের নানা বাতি, এক কথা ভয়ঙ্কর চেহারার কুকুর আছে তার। নানা রকম যন্ত্রপাতি তৈরি করার জন্য সেটা বড় সড়ো ওয়ার্কশপ বানিয়েছে নিজের বাড়িতে। দিন রাত সেখানে খুটখাট তোমাক তুম শব্দ হয়। কখনো হঠাৎ গল গল করে হলুদ ধোঁয়া বেরোয় তার ওয়ার্কশপ থেকে। কখনো বা বিটকেল সব রাসায়নিকের গন্ধে বাতাস পড়ে যায়। মাঝরাতে হঠাৎ নীল আগুনের শিখা ওঠে আকাশে। প্রথম পরে এসব দেখে বিপদ ঘটেছে ভেবে মানুষ ছুটে যেত। এখন সব গা শোয়া হয়ে গেছে। তবে গর্ডন সাহেবের এসব কাণ্ড দেখে সকলেই তাকে এড়িয়ে চলে। একসময় শোনা গিয়েছিল গর্ডন সাহেব একটা উড়ুক্কু মোটর সাইকেল তৈরি করেছে। আর একবার রটে গেল গর্ডন একটা কলের মানুষ তৈরি করেছে এবং সেই কল মানুষ জুতো সেলাই থেকে চণ্ডীপাদ অবধি সব করতে পারে। আর একবার গুজব শোনা গেল গর্ডন এমন একটা হাওয়া কল তৈরি করেছে যা দিয়ে ইচ্ছে মতো ঘূর্ণিঝড় সৃষ্টি করা যায়। এগুলো সত্যি না মিথ্যে কেউ জানে না, কিন্তু নানা রকম ঘটনার ফলে সকলেই গর্ডনকে একটু সমঝে চলে। গর্ডন খুব লম্বা চওড়া আর গম্ভীর মানুষ। বড় একটা হাসি টাসে না, হাতে থাকে গাঁটাওয়ালা একটা মোটা লাঠি, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, চামড়ার ফিতে বাঁধা 3-4টে বিকট কুকুর নিয়ে যখন সে রাস্তায় বেরোয় তখন বাচ্চারা তরাসে গিয়ে তাড়াতাড়ি ঘরে এসে দেয়। গর্ডনের বাগানে আম, জাম, পেয়ারা কিছুই কম নেই, কিন্তু ভয়ে কেউ সে বাগানের ধারে কাছে যায় না। এক ভয় কুকুরের, আর এক ভয় মাটির নিচেকার চোরা কুঠিরি। মায়েরা দুষ্ট বাচ্চাদের ভয় দেখানোর জন্য চিরকাল বলে এসেছে গর্ডন সাহেব এসে ধরে নিয়ে গিয়ে পাতাল ঘরে কুলু পেটে রাখবে। তাই দাদুর কাছে গর্ডনের কথা শুনে ছানু, কদম আর লাট্টুর মুখ শুকিয়ে গেল। কথাটা মিথ্যেও নাও হতে পারে, কারণ গর্ডন বাস্তবিক নানা রকম যন্ত্রবিদ্যা জানে। দাদুর সঙ্গে যে তার ভাব প্রায় সেই ছোটবেলা থেকে। 3 ভাই বোন আমার বাগানে গিয়ে মিটিং এ বসলো। ছানু বলল, দাদু গর্ডন সাহেবের কথা বলে ঘড়ি হারানোর ব্যাপারটা চাপা দিয়ে দিতে চাইছে। কদম বলল, আমারও তাই মনে হয়। লাট্টু মাথা নেড়ে বলল, মোটেই না, ঘড়িটা একটু বিটকেল দেখতে তো ছিলই। বাবাকে ঠকিয়ে কেউ ঘড়িটা গছিয়ে দিয়েছে। বিটকেল ঘড়ি গর্ডন সাহেব ছাড়া আর কে সারাবে? দাদু ঠিক কাজই করেছে। কদম বলে বসলো, তুই তো দাদুর ল্যাংবট। ছানে বলল, একদম ল্যাংবট। দাদু যেদিকে তুইও সেদিকে। দাদু যদি সত্যি কথাই বলে থাকে তবে সেই শিং আর লেজওয়ালা বেটে লোক, থাবাওয়ালা লম্বা লোকের গল্প সত্যি। লাট্টুটি খেয়ে বলে, সত্যি নয় তো শুনে ভয় পাচ্ছিলি কেন? দাঁত ছানু সমান তেজে বলে, তুইও তাদের মতো ভূত মানিস না, ভগবান মানিস না, তাহলে রাতে একা ঘরে শুতে আর বাথরুমে যেতে ভয় পাস কেন? আর কেন এটা পরীক্ষার সময় লুকিয়ে লুকিয়ে সরস্বতীর ছবি প্রণাম করে যাস? এইরকম নানা রকম 3 ভাই বোনের তর্ক চলছে। সেই সময় নিত্যদাস হাজির। জয় কালী কলকাতা ওয়ালি, জয় শিব শম্ভু, জয় করাল বদনী বলে এসে ফটকে দাঁড়ালো। শুনে 3 ভাই তো কারণ নিত্যদাস পরম বৈষ্ণব ভক্ত। শাক্ত তো সে মোটেই পছন্দ করে না। যেমন জটায় দাদু রাধা বা কৃষ্ণের নাম শুনলে তেড়ে মারতে আসেন, তেমনি নিত্যদাস কালীর নাম শুনলে জিভ কাটে। সেই নিত্যদাসের মুখে কালীর জয়ধ্বনি শুনলে কে না মূর্ছা যাবে। 3 জনে দৌড়ে গিয়ে নিত্যদাসকে ঘিরে ধরলো। লাট্টু বলল, তুমি কালীর নাম নিচ্ছ? ব্যাপারটা কি গো নিত্যদাস? নিত্যদাস মাথা নেড়ে বলল, কালীর নাম নেব না তো কার নাম নেব? কালী আসল।
তুমি না বসতম? সে ছিলাম আজ সকাল অবধি। জটাই বাবার যে মহিমা দেখলাম তাতে মনে হলো ছে ছে, এতকাল করেছি কি? তন্ত্র সাধনার মতন জিনিস আছে? আজ সকাল থেকে আমি তান্ত্রিক হয়ে গেছি। কি দেখলে বলো? বলে বলে কদম নিত্যদাসের কাপড় জামা টানা হাজরা শুরু করে দিল। ও যা সে যা দেখলাম দিদি বলার নয়। চারদিকে যেন ভূতের বৃষ্টি গো। লম্বা ভূত, বেটে ভূত, চালাক ভূত, গান্দার ভূত একবারে গিজ গিজ করছে বাবার থানে। সত্যি? ওমা গো! বলে নিত্যদাসকে চাপটে ধরে। নিত্যদাস তাকে কোলে নিয়ে হেসে বলে, ভয় কি দিদি? জটাই বাবার মহিমায় ভূতেরা তো সব চাকর বাকর হয়ে গেছে গো। ভূতে গান গাইছে, ভূতে ভাষণ মানছে, ভূতে বাবার পা দাবাচ্ছে। ও সে যা দৃশ্য গো! লাট্টু চাপা গলায় বলল। গোল! নিত্যদাস মাথায় চুলকে বলল, হে, গুলো দিচ্ছে তারা। নিজে চোখে দেখলাম গো। কয়লার গুঁড়ো, গোবর আর মাটি মেখে এই এত বড় বড় গুল দিচ্ছে রোদে বসে। লাট্টু বলল, আর মিথ্যে কথা বলো না তিনতদা, ভূত তুমি মোটেও দেখনি। নিত্যদাস কথাটা না শোনার ভান করে হঠাৎ হুঙ্কার দেয়। জয় কালী কলকাতাওয়ালি, জয় শিব শম্ভ। ছানু লাটুর দিকে চেয়ে পড়ল, দাদুর মতো তুইও সবকিছু উড়িয়ে দিস। ছোটটা তো একটা ভূত তো আছেই, বাঞ্ছারা। ওটাও গোল। নিত্যদাস জিভ কেটে বলে, সে কি কথা? বাবার মুখ দিয়ে জীবনে একটাও মিথ্যে কথা বেরোয়নি গো। বাঞ্ছারাম তো আছে, বাঞ্ছা সীতাও আছে, আরে নিজের চোখে দেখেছি গো। লাট্টু চোখ পাকে বলে, কি দেখেছ? আমরা গিয়ে যদি তাদের দেখে না পাই তাহলে কিন্তু ভালো হবে না নিত্যদা। নিত্যদাস একগাল হেসে কদমকে কোলে থেকে নামিয়ে দিয়ে বলে, দেখা পাবে বই কি, তবে দেখার চোখ চাই। প্রথমটা আমিও বুঝতে পারিনি কিনা। লাট্টু বলে, সে কিরকম? কাউকে বলো না কিন্তু। ব্যাপারটা হলো, বাবার থানে সকালে গিয়ে একটু বসেছি, হঠাৎ কারা যেন কাছে পিঠে কথা বলতে শুরু করলো, কিন্তু কাউকে দেখছি না। স্পষ্ট শুনছি একটা ছেলে আর একটা মেয়ে ভুতুরে ভাষায় কথা বলছে। নিরিখ পরখ করে বুঝলাম কথাবার্তা হচ্ছে ঘড়ির ভিতর। ঘড়ির ঘড়ির ভিতর? ঘড়ির ভেতর। তাহলে আর বলছি কি, কিন্তু সে ঘড়ি হচ্ছে সে ঘড়ি নয়, পাক্কা ভুতুরে বিটকেলা ঘড়ি। ঠাউর করে দেখলাম ঘড়ির দুটো কাঁটায় কথাবার্তা বলছে। তখন বুঝতে কারোর অসুবিধা হলো না গো। বাবা চোখ বলে বাঞ্ছারাম আর বাঞ্ছা সীতাকে ঘড়ির দুটো কাঁটা করে রেখে দিয়েছেন। বড় কাঁটাটা বাঞ্ছারাম, ছোটটা তার বউ বাঞ্ছা সীতা।